নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি ড্রাগের নেশায় অভ্যস্ত হয়ে পড়া অঞ্জলি আর তাকে সর্বনাশের পথ থেকে ফেরত নিয়ে আসার চেষ্টায় রত তার বাবার কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। অঞ্জলি, যার বাবা তাকে 2000 টাকা দামের ফোন কিনে না দেওয়ায় সে রাগ করে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকাল পর্যন্ত সে দরজা খোলে না। বাধ্য হয়েই তার বাবাকে দরজা ভাঙতে হয়, কারণ তার ভয় ছিল অঞ্জলি যাতে নিজের কোনো রকম ক্ষতি করে না ফেলে। অঞ্জলি খুব ভালো স্টুডেন্ট ছিল। সে নিজের সমবয়সীদের মতোই উৎসাহী ছিল। 90%-এরও বেশি মার্কস আসতো। কিন্তু 2009 সালে হঠাৎ করেই নবম শ্রেণীতে ওর মার্কস কমে আসে। সেই জন্যই ওর বাবার চিন্তা হতে থাকে। বদমেজাজি বাবা সেই জন্য অঞ্জলিকে আর তার মাকে বকেন। পরের বছর অঞ্জলি যখন 10ম শ্রেণীতে পড়ে, তখন তার স্কুলের প্রিন্সিপাল তার বাবাকে দেখা করার জন্য ডাকেন। নরসিংহ মূর্তি জানতে পারেন যে একটা সারপ্রাইজ চেকের সময় অঞ্জলির স্কুল ব্যাগ থেকে সিগারেট আর গুটখা পাওয়া যায়। অনেক বড় ধাক্কা পান উনি অঞ্জলিকে বকেন, কিন্তু অঞ্জলি মিথ্যে কথা বলে। ও বলে যে ওগুলো ওর বন্ধুর জিনিস। অঞ্জলির ঘরে তল্লাশি করা হয়, সেখান থেকেও এরকমই কিছু জিনিস পাওয়া যায়। বাবা তাকে থাপ্পড় মারেন আর ওয়ার্নিং দেন যেন দ্বিতীয়বার এরকম কিছু না হয়। অঞ্জলির 10ম শ্রেণীর রেজাল্টও খারাপ হয়। চিন্তিত বাবা অঞ্জলির অ্যাডমিশন নিজের কলেজে করান, যেখানে উনি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে কাজ করেন। ওনার মনে হয় যে উনি এইভাবেই অঞ্জলির উপর নজর রাখতে পারবেন। অঞ্জলিকে দেখে মনে হতে থাকে ওর মধ্যে পরিবর্তন হচ্ছে। হঠাৎ করে অঞ্জলির ক্লাস টিচার নরসিংহকে বলেন যে অঞ্জলি নিয়মিত ক্লাসে আসছে না। গত 5 দিন ধরে ও ক্লাসে না আসার ফলে ক্লাস টিচার অঞ্জলির বাবার সঙ্গে কথা বলেন। নরসিংহ চোখে ধুলো দিয়ে অঞ্জলি যে আবার সেই রাস্তায় যাবে এটা উনি কিছুতেই বিশ্বাস করতে পারেন না। সারা রাত উনি খুব ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকেন। আর পরের দিন সকালে অঞ্জলি যখন স্কুলের জন্য যায়, তখন ওর পিছু নেন। উনি জানতে চান যে স্কুলে যাওয়ার নাম করে ও কোথায় যায়। অঞ্জলি একটা হোটেলে যায়। নরসিংহর পিছু নেন, কিন্তু হঠাৎ করে অঞ্জলি কোথাও উধাও হয়ে যায়। উনি উদ্বিগ্ন হয়ে বাইরে এসে যখন অঞ্জলিকে খুঁজতে থাকেন, তখন উনি অঞ্জলিকে ওর বন্ধুর সঙ্গে দেখতে পান। ততক্ষণে অঞ্জলি নিজের ইউনিফর্মও বদলে ফেলেছিল। নরসিংহ ওদের দুজনের পিছু করেন। অঞ্জলি আর রেনু একটা বিচে যায়, যেখানে তাদের দুজন বন্ধু রমেশ আর প্রিয়া ওদের জন্য অপেক্ষা করছিল। সেখানে ওরা লুকিয়ে ড্রাগ নেয়। নরসিংহ অনেক কষ্টে অঞ্জলিকে খুঁজে পান, আর উনি দেখতে পান যে গাছের পেছনে লুকিয়ে থাকা অঞ্জলি নেশায় বুঁদ হয়ে রয়েছে। অঞ্জলি তার বাবার বিরোধিতা করে, আর সে বলে সে নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে চায় আর মুক্তি চায়। রাগে পাগল হয়ে গিয়ে নরসিংহ বন্ধুদের সামনেই মেয়েকে থাপ্পড় মারেন আর তাকে বাড়িতে নিয়ে আসেন। এবার নরসিংহ ওর সাথে আরো কঠোরভাবে ব্যবহার করতে থাকেন। তার স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়। অঞ্জলির বাবা ওকে ড্রাগের নেশা থেকে বাঁচাতে চান, কিন্তু অঞ্জলির এই বেড়াজাল পছন্দ হয় না। সে তার বাবাকে ডিক্টেটর বলে দোষারোপ করে আর বলে যে উনি বাড়িতে সবার, এমনকি তার মায়ের জীবনও নষ্ট করে দিচ্ছেন। মেয়ের এরকম আচরণ দেখে বাবার মনে আঘাত লাগে। ওনার অন্তর কেঁপে যায়। উনি বুঝতে পারেন না ওনার কি ভুল হয়েছে। ওনার মতে উনি একজন বাবার সব কর্তব্যই পালন করেছেন। মনে হতে থাকে ঘরে বন্দি থাকা অঞ্জলি এই পরিস্থিতিটাকে মেনে নিয়েছে। আশা করা যায় যে ও আবার সেই পথে যাবে না। ওর মা বাবাও সেটাই মনে করেন। একদিন দুপুরে ও মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে যে ও আর ড্রাগের পথে যাবে না। ওর মা আবেগপ্রবণ হয়ে ওকে শপিংয়ে নিয়ে যান। অঞ্জলির সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়, সেই স্বাধীনতার খোঁজে যেটা তার কাছে একটা স্বপ্ন। এবার তারপর হ্যালো, কি বলো? শোনো, অঞ্জলি কোথাও চলে গেছে। বাড়ি থেকে? তুমি থাকা সত্ত্বেও? না না, বাড়ি থেকে নয়। বাড়িতে বসে ওর ভালো লাগছিল না, তাই আমি ওকে শপিং এ নিয়ে এসেছিলাম। এতদিন ও বাড়িতে বন্ধ ছিল, অটো নিতে গেছে আর ফিরেই আসেনি। আর এখন ও ফোনটাও তুলছে না। ও তোমাকে বোকা বানিয়েছে। তুমি এক্ষুনি পুলিশ স্টেশন যাও, আমি ওখানে আসছি। আচ্ছা, ঠিক আছে। আপনার মেয়ে অটো আনতে গেল আর ফিরলো না কেন? ওর বাইরে বেরোনো বারণ ছিল। কেন? নিজের মর্জি মতন চলতো, কারো কথা শুনতো না। মানে সুযোগ বুঝেও আপনাদের কাছ থেকে পালিয়েছে? হ্যাঁ, বাবা মাকেও নিজের শত্রু ভাবে। কোনো তো কারণ থাকবে যে ও আপনাদেরকে শত্রু ভাবে। জানি না। আমার মনে হয় ম্যাডাম, এটা অপহরণের কেস নয়। স্যার, আমি নরসিংহ মূর্তি, অঞ্জলির বাবা। বসুন। থ্যাংক ইউ স্যার। এইমাত্র আপনার ওয়াইফের সঙ্গে কথা বলছিলাম। উনি বলছিলেন যে আপনাদের মেয়ে আপনাদের কোনো কথাই শুনতো না। ছেলে মানুষ স্যার, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝেই না। বাজে সঙ্গে পড়ে গেছে। আইসি। যদিও স্বেচ্ছায় পালিয়ে থাকে তো আমরা তাকে খুঁজবো কি করে? 15 বছরের বাচ্চা মেয়ে স্যার, কিছু বোঝে না।
ভয় লাগছে কোনো সমস্যায় না জড়িয়ে পড়ে। ঠিক আছে, আপনার ওয়াইফ আপনার মেয়ের নাম্বার দিয়ে দিয়েছেন, আমরা তার লোকেশন ট্রেস করার চেষ্টা করছি। তবে আমার মনে হয় আপনাদের একটু অপেক্ষা করা উচিত। হতে পারে সে নিজের ভুল বুঝতে পারবে এবং ফিরে আসবে। ও সেরকম করবে না স্যার, আমি জানি ওকে, খুব জেদি, ঘেন্না করে ও আমাকে, বুঝতেই চায় না যে আমি ওর বাপ। চিন্তা তো আমায় করতেই হবে। ঠিক আছে, একটা কাজ করুন, ওর একটা ফটো আমাদেরকে দিয়ে যান। ওকে স্যার। অঞ্জলির ফোন। হ্যালো, এটা মিস অঞ্জলির ফোন। হ্যাঁ আমি ওর বাবা বলছি, বলুন। ইন্সপেক্টর অশ্বিন কুমার। তো আপনার মেয়ে ফোনটাকে বাড়িতে রেখে হ্যাঁ গেছে। ইন্সপেক্টর স্যার। মানে বাড়ি থেকে পালানোর পুরো প্ল্যানিং করেছে। দেখুন মিস্টার মূর্তি, আমি এটাই শুধু বলবো, আপনি আরেকটু অপেক্ষা করুন, আপনার মেয়ে নিজে থেকেই ফিরে আসবে। পুলিশ স্টেশন থেকে ফোন ছিল, কি বললো? একই কথা, অপেক্ষা করুন, ফিরে আসবে। Freedom! May I get one more? Today I want to be fully loaded. Hey, one more please. হ্যাঁ, হঠাৎ মনে পড়লো যে আবার একটা প্রবলেম হয়েছে। প্রবলেম? অঞ্জলি আবার কিছু করেছে নাকি? হ্যাঁ, ও কিছু না বলে কোথায় চলে গেছে। ও মাই গড, এই মেয়েটাও না বুঝতে পারছে না, নিজের জীবন বরবাদ করছে। পুলিশে খবর দিয়েছো? ওরা বলছে একটু অপেক্ষা করুন, নিজে থেকে গেছে যখন নিজেই বাড়ি ফিরে আসবে। আমি আর কত অপেক্ষা করব দাদা? 15 বছরের বাচ্চা মেয়ে, ও বুঝতেই পারছে না নিজের কি ক্ষতি করছে। আরে ঠিক হয়ে যাবে, এইভাবে ভেঙে পড়ো না। একটা রাস্তা আছে, আমি একটা সংগঠনকে চিনি যারা নেশার বিরুদ্ধে কাজ করে, আমরা ওদের সাহায্য নিতে পারি। কিছু একটা করো দাদা, আমার মেয়েকে আমি ফিরে পেতে চাই। ফুলের মতো মেয়েটা আমার, যদি কিছু হয়ে যায় ওর, আমি নিজেকে মাফ করতে পারবো না। আমি সঠিক কিছু জানি না, কিন্তু ওর এক বান্ধবী আছে, রেনু। হ্যাঁ বাবা, অঞ্জলি দিদি ওর সাথেই কথা বলতো। হয়তো রেনুই আমাদের কাজে আসতে পারে। আসছে। আমি ওখানে কথা বলেছি, অনেক ছেলে মেয়েকে ওরা ড্রাগ অ্যাডিকশনের বাইরে এনেছে, বলেছি চেষ্টা করবে যতটা সম্ভব।
আমাকে আমার স্ত্রী আর ছোট মেয়ে বলছিল যে ওর এক বন্ধু আছে রেনু। হয়তো আমি ওই মেয়েটিকেই অঞ্জলির সঙ্গে দেখেছিলাম যখন পিছু নিয়েছিলাম ওদের। অঞ্জলির ফোনটা আপনারা এনেছেন? হ্যাঁ, এই যে। কার ফোন বাজছে? Oh God! এই মেয়েটাও না ফোনটা এখানে রেখে গেছে, সেক্রেটারি বানিয়ে রেখেছে। হ্যালো? রেনুর সাথে কথা বলতে পারি? না, ও তো এখন বাড়িতে নেই। এনি মেসেজ ফর হার? কোথায় গিয়েছে? ওর ফ্রেন্ডসদের সাথে কয়েকদিনের জন্য বাইরে গেছে। কে বলছেন? কিছু বলতে পারেন কোথায় গিয়েছে? আই থিংক গোয়া। হ্যাঁ, গোয়াই বলেছিল। বাট হু ইজ দ্যাট? জাস্ট আ ফ্রেন্ড। আসলে একসাথেই আমাদের গোয়া যাওয়ার কথা ছিল। কিছু কি বলে গেছে কোথায় ওরা রয়েছে? নো আইডিয়া। অ্যাকচুয়ালি ওর ফোনটাও এখানে ফেলে গেছে আর দুদিন ধরে কোনো ফোনও করেনি। ওকে, থ্যাঙ্কস। গোয়া কোনো ছোটোখাটো জায়গা নয়। এখন কি করে খুঁজবো ওদের? চিন্তা করবেন না, আপাতত এটা তো জানতে পারলাম যে কোথায় গেছে। এখন আপনি একমাত্র ভরসা। ভগবান করুক এখানে যেন আপনি পেয়ে যায়। একদম চিন্তা করবেন না, আই এম শিওর যে ওরা এখানেই আছে। ওই যে ওখানে অঞ্জলি। অঞ্জলি, অঞ্জলি ওঠো। অঞ্জলি, অঞ্জলি মা তাকা। অঞ্জলি, বাবা, তুমি এখানেও? ওঠো মা, ওঠো, ওঠো, ওঠো। অঞ্জলি মা, ওঠো। সাবাস, ওঠো। ওঠো সবাই, আমরা তোমাদেরকে বাড়ি নিয়ে যাব। অ্যান্ড লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, আমি তোমাদের কারোর বাবা নই যে তোমাদের এইসব বরদাস্ত করব। চলো তাড়াতাড়ি, কুইক, না হলে টানতে টানতে নিয়ে যাবো আর সব নেশা এইখানেই উড়ে যাবে। চলো।
অবশেষে একজন বাবা তার মেয়েকে বাড়ি ফেরাতে সক্ষম হলেন, আর সেই সঙ্গে তার বন্ধুদেরও নিজেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। সর্বনাশের পথে যাওয়া একটি মেয়েকে বাঁচানোর জন্য তার বাবার প্রতিজ্ঞা দৃঢ় ছিল। ইয়েস এই নিন আপনার মেয়ে। রেনু কি হয়েছে বাবা? আপনার মেয়ে গোয়াতে গিয়ে বন্ধুদের সাথে ড্রাগ নিচ্ছিল। ভালো হবে যদি আপনি এর ওপর একটু নজর রাখেন, না হলে পরিণাম কি হবে সেটা আপনি ভালো করেই জানেন। মা, হোয়াট হ্যাপেন? Nothing, Mama. I'll explain you. এখনো সময় আছে, শুধরান একে, কোথাও দেরি না হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, আমি খেয়াল রাখবো। অঞ্জলি শোনা, খেয়ে নে। আমি খাবো না মা, প্লিজ আমাকে একলা ছেড়ে দাও। ওকে, আমি ওকে নিয়ে আসছি। দেখুন, আমি অঞ্জলির ব্যাপারে ওদের সঙ্গে কথা বলেছি। ওরা অঞ্জলির চিকিৎসার ব্যাপারে তৈরি আছে। আপনি তাড়াতাড়ি অঞ্জলিকে নিয়ে ওখানে পৌঁছে যান, সেটাই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার হেগড়ে। আমি আপনার এই উপকার। মিস্টার মূর্তি, এখন আপনি শুধু আপনার মেয়ের ব্যাপারেই চিন্তা করুন, বাকি সব কথা ভুলে যান। এসব কথা পরেও হতে পারে। ওকে? আগে ও তো কিছুই খাচ্ছে না। অঞ্জলি মারে, মারে আমি তো তোমার শত্রু নই, বাপ হই তোমার। শোনো মা, কালই আমরা রিহ্যাব সেন্টার যাব, ওকে? আর দেখবি তুমি ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে উঠবে। আমি ওখান থেকেও পালিয়ে যাব। কতদিন আটকাবে আমায়? কেন আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছ? আমরা সবাই তোমার ফ্যামিলি, তোমার বাবা মা বোন, আমরা সবাই তো তোমার নিজের লোক। শোনা, কেন আমাদের থেকে দূরে যেতে চাইছো? তুমি বুঝতে পারবে না, তুমি কোনোদিন বুঝতে পারবে না যে আমি কি চাই। তুমি জানোই না যে লাইফ কাকে বলে। আয় সোনা, আয়, চল। মামা, মামা আমাকে 100 টাকা দাও না, আমি 15 মিনিটের মধ্যেই চলে আসবো। না অঞ্জলি, মামা, মামা প্লিজ মামা, আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। অঞ্জলি শোনা, তুমি এখানে একদম ঠিক হয়ে যাবে, দেখো। মামা প্লিজ, আমি এক্ষুনি চলে আসবো মামা। আমার শুধু একটা কোল্ড ড্রিঙ্ক চাই, ব্যাস, আর কিচ্ছু নয় মামা। মামা আমার খুব ইরিটেশন হচ্ছে। এই কি অঞ্জলি? হ্যাঁ, খুব মিষ্টি দেখতে। কেমন আছো বাবু? মামা আমি ওয়াশরুম যেতে চাই। চলো আমি নিয়ে যাচ্ছি, চলো এসো। এইদিকে। আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, চিন্তা করবেন না। জানি না আমার মেয়ে সবের মধ্যে কি করে জড়িয়ে গেল। হয়তো আমাদেরই কোনো ভুল। নিজেকে দোষারোপ করবেন না, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। এক্সকিউজ মি, আমি একটু আসছি।
অঞ্জলি, পালাবার একদম চেষ্টা করো না। দেখো সব জায়গায় গার্ডস রয়েছে। আমি তোমার ব্যাপারে ওদের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। অঞ্জলি, বেরিয়ে এসো বাবা। চলো চলো বাবা। পিঙ্কি, রোশনি, স্মিতা, এই অঞ্জলি, তোমাদের নতুন রুম পার্টনার। হাই। মিস্টার মূর্তি, আসুন আমার সাথে। এই কেস খুব সহজও নয়, আবার অসম্ভবও নয়। আমি দেখা করতে আসতে পারি? নিশ্চয়ই, সপ্তাহে একদিন নিশ্চয়ই আসবেন। আর আপনার তো আসাই উচিত। অঞ্জলি মা, প্রত্যেক সপ্তাহে আমি দেখা করতে আসবো। দেখবে খুব তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাবে। অঞ্জলি, ওঠো। স্মিতা, উঠে পড়ো বাবা তাড়াতাড়ি। পিঙ্কি, ওঠো। রশনি, ওঠো, সকাল হয়ে গেছে। অঞ্জলি, অঞ্জলি, ওঠো। দেখো সবাই উঠে গেছে। গ্রাউন্ডে যেতে হবে না, ওঠো তাড়াতাড়ি। চলো এবার আমরা এক্সারসাইজ করব। এক্সারসাইজ নাম্বার 1, 1, 2, 3, 4। এক্সারসাইজ নাম্বার 2, 1, 2, 3, 4। কন্টিনিউ করো। 1, আমার খুব অদ্ভুত লাগছে। অদ্ভুত মানে? খুব অদ্ভুত, একদম আলাদা। তুমি যখন এই জিনিস নাও না তখন তোমার কেমন মনে হয়? খুব রাগ হয় সবার উপর, আর এখনো আমার রাগ হচ্ছে। স্যার প্লিজ, স্যার একটু দিয়ে দিন। স্যার দ্বিতীয়বার আর চাইবো না আমি। স্যার আমি মরে যাব। স্যার প্লিজ, স্যার একটু দিয়ে দিন। তুমি জানো এই জিনিসটা কতটা ক্ষতি করতে পারে? স্যার আমি মরে যাব স্যার। তুমি মরবে না, ট্রাস্ট মি। আমি তোমাকে মরতে দেব না। স্যার, স্যার আমি আর সহ্য করতে পারছি না স্যার। স্যার প্লিজ, স্যার প্লিজ গিভ মি লিটল, প্লিজ। প্রথমে আমার সঙ্গে কথা বলো, ঠিক আছে? আমাকে বলো, এত রাগ তোমার কার ওপর হয়? তোমার ফ্যামিলির ওপর? নিজের বাবার ওপর? খুব ভালো মানুষ উনি, তোমার কত খেয়াল রাখেন উনি। আর তোমার মা কত ভালোবাসেন তোমাকে। আর তোমার একটা ছোট বোনও আছে। খুব ভালো একটা ফ্যামিলি তোমার। তুমি ভালো পড়াশোনা করছিলে, হঠাৎ করে কি হলো? হঠাৎ করে কেন এত রাগ, আর কার উপর? দেখো বাবু, তুমি যদি আমার সঙ্গে না কথা বলো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ইউ উইল গিভ মি লিটল। যদি তুমি সত্যি বলো তাহলেই। বাবাকে আমার একদম পছন্দ নয়। খুব খুব স্ট্রিক্ট উনি। সব ব্যাপারে শুধু ওনারই মর্জি চলে। সব সময় বকে নামায়। আর মাকে, আর মা কিচ্ছু বলে না, মুখ বুজে সব সহ্য করে। তোমার বাবা এত স্ট্রিক্ট কেন? উনি স্ট্রিক্টই। সব সময় এক্সামের কথা, পার্সেন্টেজ, গ্রেড, ফিউচার তৈরি করো। আমরা মিডল ক্লাস লোক, আমরা কোটিপতি নই। ফিউচার ফিউচার ফিউচার, ড্যাম ইট। লাইফ ইজ ইন টুডে। কিন্তু উনি বোঝেনি না। এটা তোমাকে কে বলেছে? আমি জানি। কে বলেছে তোমাকে অঞ্জলি? আই নো ইট। আমি, আমার বন্ধুরা, আমরা এই লাইফটা এনজয় করি। আমরা একে অপরের সুখ দুঃখ শেয়ার করি। আমরা একে অপরের কষ্টটা বুঝি। আচ্ছা, তোমার একটা ছোট বোনও আছে, কি নাম জানো? অনিতা। সেও কি তোমার বাবার ব্যাপারে ঠিক এরকমই ভাবে? আই ডোন্ট নো অ্যান্ড আই ডোন্ট কেয়ার। আমি ওর সাথে খুব একটা কথা বলি না। কেন? ও আমার সাথে এরকমই করে।
ও বাবার খুব আদুরে মেয়ে, বাবার কথায় ও সবসময় উঠে বসে, বাট দ্যাটস হার প্রবলেম। আই ডোন্ট কেয়ার। এটাও তো হতে পারে যে তুমি তোমার প্রবলেমস তোমার বাবার সাথে শেয়ার করনি, বা এটাও তো হতে পারে যে তোমার বাবা হয়তো জানেই না যে তোমার আসল প্রবলেমটা কি। উনি আমার কথা বোঝেনি না, আপনি বোঝেন। স্যার প্লিজ, স্যার প্লিজ গিভ মি আ লিটল স্যার। অঞ্জলি, আমি তোমাকে কিছু মেডিসিনস দেবো, দে উইল হেল্প ইউ। হ্যাঁ, আপনি আমাকে কথা দিয়েছিলেন, আপনি মিথ্যে বলেছেন আমাকে স্যার। আমি তোমাকে প্রমিস করেছি তোমার লাইফ সিকিউর করার জন্য, ওকে? দেখো অঞ্জলি, এই মেডিসিনে তোমার কষ্টও কম হবে আর রাগও কন্ট্রোলে আসবে। আমরা কালকে আবার দেখা করবো আর অনেক কথা বলবো আর অনেক কিছু জানবো। কিন্তু আমি তো সব বলে দিয়েছি, আমি আর কি বলবো? ইউ চিটেড অন মি, ইউ লায়ার। আপনি শুধু আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, ইউ লায়ার। অঞ্জলি, কালকে আবার দেখা হবে, ওকে? টেক কেয়ার। অঞ্জলি, তুমি 3 মাস ধরে এখানে আছো। হাউ ডু ইউ ফিল নাও? ডু ইউ ফিল বেটার? তোমার যে জিনিসগুলোর অভ্যাস হয়ে গেছিল সেগুলো এখানে পাওনি, এখনো কি কষ্ট হয়? কখনো কখনো। অঞ্জলি, এখনো কি বাবার উপর রেগে আছো? না, আমি বাড়ি ফিরে যেতে চাই, মামার কাছে ফিরতে চাই আমি।
যাও বাবা, তোমার বাবা মা তোমাকে নিতে এসেছেন, যাও। আপনার মেয়ের ইমপ্রুভমেন্ট হয়েছে। ডাক্তারদের মতে 60-70% ইমপ্রুভমেন্ট হয়েছে। ও বাড়ি যেতে পারে, শুধু এইটুকু খেয়াল রাখবেন, ওর সাথে বেশি জোরজার করা ঠিক হবে না, তার নেগেটিভ এফেক্ট হতে পারে। ও আবার শুরু করতে পারে ওইসব? করা তো উচিত নয়, কিন্তু মিস্টার মূর্তি, কিছুই বলা যায় না। এইরকম কেসে অনেক কিছুই হতে পারে। আরও আগে থেকেই লিমিট ক্রস করে ফেলেছে। এখন ওকেই চেষ্টা করতে হবে, আর আপনাকেও। ওটা যেন না হয়। আর আপনি যদি কোনো লক্ষণ দেখতে পান, তাহলে তক্ষুনি চিকিৎসা করাবেন। আর ইউ ফাইন দিদি? ইয়েস। অঞ্জলি মা, আবার স্কুলে যাবে তো? ইয়েস বাবা। আমি কালই প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? চিন্তা করো না মা, আমরা সবাই তোমার সঙ্গে আছি। এবার বরং শুয়ে পড়ো। অঞ্জলি, অঞ্জলি সোনা, তাড়াতাড়ি এসো, খেতে দিয়েছি। অঞ্জলি, অঞ্জলি সোনা, সোনা ওঠো, খাবার খেয়ে নাও। অঞ্জলি ওঠো সোনা, খেয়ে নাও। অঞ্জলি, 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 অঞ্জলি সোনা ওঠো। অঞ্জলি, অঞ্জলি তাকাও আমার দিকে।
অঞ্জলি ওঠো অঞ্জলি মা। ওঠো, অঞ্জলি ওঠো। অঞ্জলি টাকা না রে মা। মা অঞ্জলি, অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছিল ও। আমরা ফ্ল্যাশ আউট করে দিয়েছি। আমার ব্লাড প্রেশারের ওষুধ ছিল বাড়িতে। এখন কেমন আছে ও? সি ইজ বেটার, কিন্তু আমাদেরকে এই পুলিশকে ইনফর্ম করতে হবে, কেননা ও সুইসাইড করবার চেষ্টা করেছে। কেন রে মা, কেন? কি হয়েছে? আগামী কয়েকদিন ওকে একদম একা ছাড়বেন না। ডাক্তার, ও কখনো ঠিক হবে নাকি? অফকোর্স হবে, কিন্তু ওকে আমাদের হেল্প করতে হবে। যদি ও ঠিক না হয় তো? নেগেটিভ কথা কেন ভাবছেন? বিশ্বাস না রাখলে কিছুই তো হবে না। আমি কি ওকে আবার রিহ্যাবে নিয়ে আসবো? আপনি যদি চান তো নিয়ে আসতে পারেন। মিস্টার মূর্তি, যদি আমার পরামর্শ নেন তো ওকে বাড়িতে রাখাই ভালো হবে। দেখুন, এই সময় ওর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলাটা খুব দরকার। কথা বলুন ওর সঙ্গে। ওর মনে ভুল ধারণা আছে যে আপনার বাড়িতে আপনিই সবকিছু। সেই ভুলটাকে দূর করুন। আপনি, আপনার স্ত্রী, আপনার ছোট মেয়ে, সবাই ওর সঙ্গে কথা বলুন। ওকে কনভারসেশনের মধ্যে ইনভলভ করুন। আর প্রয়োজন পড়লে ওর সঙ্গে আমার কথা বলার জন্য বলতেই পারেন। অ্যান্ড সেম গোজ ফর ইউ। আপনিও আমাকে ফোন করতে পারেন। ব্যাস রেগুলারলি আপনি ওর প্রোগ্রেসের আপডেট দিতে থাকবেন। আপনি যদি মনে করেন যে ওকে এখানে নিয়ে আসবেন তো নিয়ে আসতে পারেন। লক্ষ্মী, তুমি একলা কি করে খেয়াল রাখবে অঞ্চলের? জানি না, আমি তো তোমার মতো শক্তও হতে পারি না। তুমি চিন্তা করো না লক্ষ্মী, কোনো না কোনো রাস্তা তো বেরোবেই। আমি বরং কিছু করছি। দেখুন, আপনি 20 বছর ধরে কাজ করছেন, এরকম মাঝখানে চাকরি ছেড়ে দিলে আপনার লোকসান হয়ে যাবে। কিন্তু মেয়েটার জীবনটা তো বেঁচে যাবে স্যার। মন তো আমারও বলছে না এই চাকরি ছাড়তে স্যার, কিন্তু কি করব স্যার? মেয়েটার পাশে থাকাও প্রয়োজন। একা লক্ষ্মী ওকে সামলাতেই পারবে না। আমি বাড়ি থাকলে ওরও একটু হেল্প হবে স্যার। আমি বুঝতে পারছি, কিন্তু আপনি একাই তো আর্নিং মেম্বার। বাড়ির কাছে একটা শোরুম আছে, ওদের একজন পার্ট টাইম সুপারভাইজার চাই। মাইনেটা একটু কম, কিন্তু ঠিক আছে। আমি আশা করছি যে আপনার চেষ্টা সফল হবে। থ্যাংক ইউ স্যার। স্যার, যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো প্রয়োজন পড়ে, প্লিজ আপনি আমাকে ফোন করবেন, আমি চলে আসবো। অ্যাকচুয়ালি স্যার, এতদিনের সম্পর্ক আমাদের, কমপক্ষে 3 মাসের নোটিশ দেওয়া উচিত ছিল আমার, কিন্তু সেটাও দিইনি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এ নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। আপনার যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে নিশ্চয়ই ফোন করবেন, নিঃসংকোচে করবেন। আমি সবসময় পাশে আছি। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট। চারটের মধ্যে চলে আসবো। হঠাৎ 2 ঘন্টা এক্সট্রা বলেছে। নতুন চাকরি, নাও বলতে পারছি না। ঠিক আছে, আমি বাড়িতেই থাকবো। তুমি অঞ্জলির সঙ্গেই থাকবে, ওকে একদম একা ছাড়বে না। এর মধ্যে চলে আসবো। হঠাৎ 2 ঘন্টা এক্সট্রা বলেছে।
নতুন চাকরি নাও বলতে পারছি না। ঠিক আছে, আমি বাড়িতেই থাকবো। তুমি অঞ্জলির সঙ্গেই থাকবে, ওকে একদম একা ছাড়বে না। মামা হুম, মামা আমার একটা মোবাইল চাই। কেন সোনা? মামা আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে চাই। আমি সারাদিন বাড়িতে বোর হয়ে যাই। আমার আমার দম বন্ধ হয়ে আসে এখানে। আমি তো আছি, অনিতাও আছে। তোমার সাথে কি কথা বলবো মা? আমার দম বন্ধ হয়ে আসে এখানে। আমি এখান থেকে বেরোতে চাই, আমি এই জেল থেকে বেরোতে চাই। অসহ্য লাগছে এই ঘরে বন্দি থেকে। ঠিক আছে, তোর বাবা আসলে তখন ওর সাথে কথা বলে নিস। অঞ্জলি, অঞ্জলি কি করছিস? অঞ্জলি কি করছিস? লেগে যাবে। অঞ্জলি সোনা তুই কি করছিস? যদি ওকে মোবাইল দিয়ে দিত আবার ওই বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। খুব ভয় করে, আবার আগের মতনই করছে। আবার যদি ওইসব শুরু করে দেয়? তো তুমি বলো আমি কি করব? আমার সঙ্গে তো ও কথাই বলে না। আমাকেও তো কিছু বলে না, এমনকি অনিতার সাথেও না। সারাদিন শুধু চুপচাপ বসে থাকে। বুঝতে পারছি না যে ঠিক কি করা উচিত। ওর জন্যই একটা পার্ট টাইম জব নিলাম, সেটারও ওয়ার্কলোড বাড়ছে, সংসারও চালাতে হবে। হাতের উপর হাত দিয়ে তো বসে থাকতে পারি না। তুমি বলো এখন আমি কি করব? না, মোবাইল পাবে না। কিন্তু আমার চাই। নো। বাবা তুমি আমার জন্য 2000 টাকা স্পেয়ার করতে পারবে না? না, স্পেয়ার করতে পারবো না। সবসময় তুমি এটা ডিসাইড করতে পারো না যে আমার কি চাই আর কি চাই না। সেটা তো তোমার ভালোর জন্যই করছি। ভালোর জন্য করছো না, টর্চার করছো। বাড়িটাকে জেল বানিয়ে রেখে দিয়েছো। আই হেট ইট, আই হেট ইট। অঞ্জলি, অঞ্জলি সোনা, খাবার খেয়ে নাও। অঞ্জলি, 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 অঞ্জলি বাবা তোকে ডাকছে। আমার সব কপিস ভেতরে আছে। অঞ্জলি দরজা খোলো। অঞ্জলি দরজা খোলো, এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। অঞ্জলি তাড়াতাড়ি দরজা খোলো, নয়তো আমি দরজা ভেঙে ফেলবো। একটি 16 বছরের মেয়ে অঞ্জলি ড্রাগ অ্যাডিকশনের বিরুদ্ধে জীবনের লড়াই হেরে গিয়েছিল। মা বাবা হারিয়ে ফেলেছিল তাদের যুবতী মেয়েকে। এই দুঃখটা যে কোনো বাবাকে দুর্বল করতে পারত, কিন্তু অঞ্জলির বাবা ঠিক করে নিয়েছিলেন যে ড্রাগ অ্যাডিকশনের বিরুদ্ধে এই লড়াইটাকে জীবনের উদ্দেশ্য করে তুলবেন। উনি ঠিক করে নিয়েছিলেন যে যুব সম্প্রদায়কে এই নেশার সম্পর্কে সচেতন করবেন, তাদের অনুভব করাবেন যে এই ধ্বংসের ফল শুধু তাদের উপরেই নয় বরং তাদের পরিবারের উপরেও পড়ে। তাদের বোঝাবেন যে নেশার থেকে পাওয়া স্বাধীনতা শুধু একটা মায়াজাল, যার থেকে কখনো বাঁচা যায় না। ড্রাগ ট্রাফিকিং লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা।
আর এই ব্যবসাটাকে বাড়াবার জন্য চাই আরো বেশি নেশাগ্রস্ত মানুষ। যত বেশি সংখ্যক জীবন নষ্ট হবে তত বেশি পরিমাণে লাভ হবে। এমনিতে তো আইন, সিস্টেম সবকিছু ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ব্যবসাটা বাড়ছে কি করে বৃদ্ধি হচ্ছে? এই প্রশ্নটার কোনো মানে হয় না, কারণ উত্তরটা একদম স্পষ্ট। চিন্তার বিষয় এটাই যে যুব সম্প্রদায়কে খুব সহজেই এতে আকর্ষিত করা যায়। একবার এক্সপেরিমেন্ট করতে, একবার এক্সপেরিয়েন্স গ্যাদার করতে কি এসে যায়? ওদের ভাষাতেই যদি বলা হয় জাস্ট ট্রাই ইট আউট, জাস্ট চেক ইট আউটে খারাপটা কি। কিন্তু এক্সপেরিয়েন্স আর এক্সপেরিমেন্টের ধোঁকাবাজিতে এসে ওরা এটা বুঝতেই পারে না যে কখন নেশার গোলাম হয়ে গেছে। কারণ যাই হোক, শুধুমাত্র একটা অ্যাড্রেনালিন রাশ, কিছু দুঃসাহসিক কাজ করতেই হবে, অথবা বাড়ির লোকের উপর রাগ করে বিদ্রোহ করতে হবে। দুরকম ক্ষেত্রেই নেশার ঘোরে পাওয়ার স্বাধীনতা এমন একটা স্বপ্ন হয়ে দাঁড়ায় যে সেটা যখন ভাঙে তখন শুধু সর্বনাশী হয়। বড় বড় মানুষও এই নেশার জিনিসগুলোকে প্রশ্রয় দেন, কখনো কখনো ক্রিয়েটিভিটির নামে, কখনো বা ভুয়ো স্পিরিচুয়ালিটির নামে, আবার কখনো শুধু এক্সট্যাসির নামে। সত্যি কথা বলতে এই লোকগুলোকে জিনিয়াস মানার বদলে তাদের চিকিৎসা করানো উচিত। এটা বলা মুশকিল হবে যে সময় ভালো হবে কি না, জানা নেই এসব পাল্টাবে কি না। কিন্তু আমাদের সন্তানদের সঙ্গে কথা বলাটা মুশকিল নয়। তাদের সাথে যে মতবিরোধ সেগুলো সমাধান করি। নেশার চোরাবালিতে ঢুকে যাওয়ার আগে আসন্ন সর্বনাশের বিষয়ে তাদের সচেতন করি। সন্তানরা যাতে এক্সপেরিয়েন্স বা এক্সপেরিমেন্টের নামে এই চোরাবালিতে ডুবে না যায় তাদের বাধা দেওয়া মুশকিলও নয় আর অসম্ভবও নয়। যদি অভিজ্ঞতাই অর্জন করতে হয় তাহলে ধ্বংসের পথের থেকে আলাদা জীবনে আরো অনেক ভালো ভালো পথ খোলা আছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন and say no to drugs. আপনার মনে হচ্ছে ও আজকে আসবে? আসবে বই কি, আমরা ওকে ভালো করে ওয়ার্নিং দিয়েছি। দুনিয়ার যে কোনাতেই লুকিয়ে থাক আমরা ওকে খুঁজে বার করবই, তুমি চিন্তা করো না। আসতে পারি ম্যাডাম? নমস্কার, আমি গগন দেব। বসো। 4 বার ডাক পাঠিয়েছিলাম, একটাও পাওনি বুঝি? পেয়েছি ম্যাডাম, কিন্তু মুম্বাই আসাটা একটু মুশকিল হয়ে যায়। আসলে গ্রামে প্রচুর দায়িত্ব থাকে তো। আর এখানে মুম্বাইতে কোনো দায়িত্ব নেই তোমার? এই তোমার স্ত্রী, তোমার বাচ্চা, এদের উপর মন উঠে গেছে তোমার? এদের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? ম্যাডাম আপনি এটা কি বলছেন? তোমার স্ত্রী তোমার বাচ্চাকে মানুষ করার জন্য যে কষ্ট করছে সেই বিষয়ে কোনো ধারণা আছে তোমার? ম্যাডাম এই মিথ্যে কথা বলছে, উল্টো পাল্টা অভিযোগ করছে আমার বিরুদ্ধে, আর আপনি এসব মেনে নিচ্ছেন? ম্যাডাম ও আমার বউও নয়, আর এই বাচ্চাটাও আমার নয়। ও আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। ওর এটা মনে হয় যে আমাকে আইনের জালে জড়িয়ে ও আমাকে বাধ্য করতে পারবে ওকে স্ত্রী বলে মেনে নিতে। কিন্তু না ম্যাডাম, আমি এটা কিছুতেই মেনে নেব না। একজন 29 বছরের মহিলা মনের যন্ত্রণা আর কোলে 1 বছরের সন্তান নিয়ে উইমেন সেলের সাহায্যের জন্য এলো। সে চাইছিল তার স্বামী ফিরে আসুক আর তাকে এবং তার মেয়েকে আপন করে নিক। কিন্তু যাকে ও নিজের স্বামী বলে দাবি করছিল সে যখন এলো, ওই মহিলা আর ওই বাচ্চাটিকে সরাসরি চিনতে অস্বীকার করে দিল। এই দামিনী যে নিজের অধিকারের জন্য লড়াই করছিল, 3 বছর আগে পর্যন্ত সে আমাদের আশেপাশে সচরাচর দেখতে পাওয়া যে কোনো সিম্পল সাদাসিধে মেয়ের মতো ছিল, যার চোখে ছিল আগামী ভবিষ্যতের এক রাশ রঙিন স্বপ্ন। আচ্ছা বাবা, আমি আসছি, অনেক দেরি হয়ে গেছে আমার। বাবা, আমি কিচেনে সব রান্না করে রেখে দিয়েছি, তুমি প্লিজ গরম করে খেয়ে নিও। ঠিক আছে। ওকে, বাই বাবা। হাই মা, সাবধানে যাস মা।
ওকে বাবা। হ্যাঁ স্যার, দেখুন আপনি প্লিজ 25 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দেবেন, না হলে আপনাকে ফাইন দিতে হবে। থ্যাংক ইউ স্যার। দামিনী, এই লিস্টটা ধরো, এর মধ্যে বিবেক গোয়েলের নাম্বার আছে। ওর ব্যালেন্স 6000-এর ওপরে চলে গেছে, আর গত 4 মাস ধরে ও কোনো বিল দেয়নি। স্যার আমি 3 দিন ধরে ওনাকে ফোন করেই যাচ্ছি, কিন্তু ওনার ফোন সবসময় সুইচ অফ। এই নাও, এটা হলো ওর ফর্ম, এর মধ্যে ওর অল্টারনেট নাম্বার আছে। এটাকে ট্রাই করো আর এই রিকভারিটাকে প্রায়োরিটি দাও, ঠিক আছে? রাইট স্যার। হ্যালো। হ্যালো স্যার, আমি কি মিস্টার বিবেকের সাথে কথা বলতে পারি? সরি, রং নাম্বার। কিন্তু স্যার উনি তো অল্টারনেটিভ নাম্বার হিসেবে এটাই দিয়েছেন। কিসের জন্য? দেখুন স্যার, মিস্টার বিবেক 3 মাস ধরে ওনার বিল পেমেন্ট করেননি। দেখুন, এই নামের আমি কাউকে চিনি না। কিন্তু স্যার অল্টারনেট নাম্বার উনি এটাই দিয়েছেন। এই নাম্বারটা আমি গত মাসেই নিয়েছি, তাই এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। কাজে মন বসছে না তো? না, সব কাজ আমি করব, তুই শুধু ফোনই করতে থাকবি। দাদা, ফোন এসেছিল, আমি ফোন করিনি। ফোন এসেছিল। গুড ইভিনিং স্যার। দামিনী, ওই কাস্টমার বিবেক গোয়েলকে ফলো আপ করেছো? হ্যাঁ স্যার, আমি করেছিলাম, কিন্তু অল্টারনেট নাম্বার যেটা ছিল ওটা অন্য কাউকে দিয়ে দিয়েছে। মিথ্যে বলছে ও দামিনী। যদি টাকা রিকভার না হয় তাহলে সব টাকা আমাদের দিতে হবে, আর অ্যামাউন্টটাও অনেক বড়। কোনো ব্যাপার না, তুমি ফলো আপ করতে থাকো আর কেসটা ছেড়ো না, ওকে? ওকে স্যার, ওকে। 44493। এই নে মা। আঙ্কেল, সাম্বার ডাল নিয়ে এসেছি, আরে বাহ, ভেতরে কিচেনে রেখে দিচ্ছি। হ্যাঁ। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাল বসাস না, আমি তোর আর আঙ্কেলের জন্য বানিয়ে এনেছি সাম্বার ডাল। সুষমা দি, আজ তো ফাটিয়ে দিয়েছো। থ্যাংক ইউ। আমি ওখানে রেখে দিচ্ছি। হ্যাঁ দিদি, আই লাভ ইউ। হ্যালো, কে বলছেন? আপনি ফোন করেছেন? মানে আপনার নাম্বার থেকে মিসড কল এসেছিল। আপনি কি বলছেন? আমার নাম গগন। দেখুন, আমি তো করিনি। যাই হোক, আপনি কে বলছেন? সরি, আমি বললাম না আমি ফোন করিনি। কার ফোন ছিল মা? ও রং নাম্বার ছিল। হ্যালো। হ্যালো স্যার, আমি কি মিস্টার বিবেক? আরে ম্যাডাম, আমি তো আপনাকে কালই বললাম আমি কোনো বিবেককে চিনি না, আর এটা ওর নাম্বারও নয়। স্যার, কিন্তু ওনার অল্টারনেটিভ নাম্বার উনি এটাই দিয়েছিলেন। এক মিনিট, একটা কথা বলুন, কাল আপনি কি আমাকে অন্য কোনো নাম্বার থেকে ফোন করেছিলেন? স্যার, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। কাল আপনার মিসড কল এসেছিল, আমি যখন ঘুরে ফোন করলাম তখন আপনি বললেন আপনি ফোনই করেননি। আমি গগন, মনে পড়ছে আপনার? মিস্টার গগন, আমি কি আপনার অ্যাড্রেস পেতে পারি? আপনি কেন দেখা করতে চাইছেন? দেখুন মিস্টার গগন, মিস্টার বিবেকের কাছ থেকে আমাদের অনেক টাকা পাওনা আছে, আর উনি ওনার অল্টারনেটিভ নাম্বার এটাই দিয়েছিলেন। ক্রস চেক তো করতেই হবে না?
আপনি আসবেন ক্রস চেক করতে? স্যার আপনার অ্যাড্রেস দেবেন? লিখে নিন। মে আই কাম ইন স্যার? কাম ইন। স্যার মিস্টার বিবেকের যে অল্টারনেটিভ নাম্বার ছিল ওটা মিস্টার গগনের নামে অ্যালার্ট হয়ে গেছে। ওনার কোনো ফটো স্টুডিও আছে আর উনি বলছেন যে উনি মিস্টার বিবেককে চেনেন না আর উনি এই নাম্বারটা 1 মাস আগে নিয়েছেন। ওকে, বিবেক ভাইয়ালের অ্যাড্রেসে কেউ ভিজিট করেছে? স্যার আমি রাকেশকে বলেছিলাম, ও বলল যে মিস্টার বিবেক ওখানে ভাড়া ছিল, উনি সেখান থেকে চলে গেছেন। ঠিক আছে, কাউকে গগনের কাছে পাঠাও স্টুডিওতে। রাইট স্যার। ইয়েস স্যার। রাকেশকে বলো আমি ডাকছি। স্যার উনি তো কয়েকদিন ধরে ছুটিতে আছেন। আরে ইয়ার, এই রিকভারিটা না আমাকে একেবারে পাগল করে দিচ্ছে। দামিনী তুমি নিজে যাও আর দেখো ব্যাপারটা কি। আমাকে এই রিকভারিটাকে এন্ড করতেই হবে। ওকে স্যার। এক্সকিউজ মি, মিস্টার গগন আছে? আপনি কে? দামিনী। আচ্ছা 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 আচ্ছা, আপনি রিকভারি সেন্টার থেকে এসেছেন? আপনি মিস্টার গগন? হ্যাঁ। দেখুন স্যার, মিস্টার বিবেক ওনার অল্টারনেটিভ নাম্বার এটাই দিয়েছেন। এই যে এখানে দেখুন। বুঝলাম, কিন্তু যেমন আমি আপনাকে বলেছিলাম যে এই নাম্বারটা আমি গত মাসেই নিয়েছি, আর আপনার বিবেককেও আমি জানি না। দেখুন স্যার, আমি তো এটা বুঝতে পারছি, কিন্তু রিকভারি ডিপার্টমেন্ট এটা বুঝবে না। ওরা তো পেপারস বোঝে। যদি আপনি প্লিজ আপনার পেপারসের কপি দিয়ে দেন। পেপার তো সব বাড়িতে আছে, আপনি কাল আসুন না, কাল আপনি আপনার পেপার পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি কালকে অন্য কাউকে পাঠিয়ে দেবো ওগুলো নেবার জন্য। ঠিক আছে, শুনুন না। হ্যাঁ জল? হ্যাঁ দিন। 1 মিনিট। থ্যাংক ইউ। চা? নো থ্যাঙ্কস, পেপারগুলো পেয়ে যাবো তো? একদম। থ্যাংক ইউ। এমনই একটা ওয়ার্ক রিলেটেড ফোনের মাধ্যমে হওয়া কথা। তারপর প্রথম সাক্ষাৎ। গগনের দামিনীকে ভালো লাগে, তার উপর ওর কাছে দামিনীর পার্সোনাল নাম্বারও ছিল। তারপর এমনিই ফোন কল বাড়তে থাকে, কথা এগোয়, আর দামিনী কিছু বুঝে ওঠার আগেই ওরা দুজনেই একে অপরের ভালোবাসায় ডুবতে থাকে। তুমি উত্তরপ্রদেশের মেয়ে? হ্যাঁ। আরে দারুণ ব্যাপার, আমিও তো ইউপি থেকে। আচ্ছা, তোমরা মুম্বাই কবে এসেছো? আমরা মুম্বাইতে 93-তে এসেছি, যখন দাঙ্গায় আমাদের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই সময় আমাদের মুম্বাইতে আসতে হলো। তখন তো আমি খুব ছোট ছিলাম। আচ্ছা, তোমার বাড়িতে কি কে আছে? আমাদের বাড়িতে শুধু বাবা আর আমি। বাবা রিটায়ার করেছেন আর মা চলে গেছে 11 বছর। আমার উপরে এক দাদা আছে, ও 4 বছর আগে বিয়ে করে গ্রামে শিফট করেছে। গ্রামে আমাদের কিছু জমি জমা আছে, ও ওখানে চাষবাস করে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমি আছি, মা, বাবা, বড় ভাই জয়রাজ আর বৌদি। আমাদের 2টো ফটো স্টুডিও আছে, একটা বাবা সামলায় আর একটা আমি আর আমার দাদা। আর বাড়ির সমস্ত কাজকর্ম মা আর বৌদি মিলে করে। তার মানে বাড়িতে একমাত্র অবিবাহিত হলো আমি। আচ্ছা দামিনী, একটা সোজা কথা জিজ্ঞেস করি। কি? আমাকে আমাকে বিয়ে করবে? তুমি কি এই বিষয়ে বাবা মার সাথে কথা বলেছো? বাবা গগন, তোমার পরিচয় তো আমি পেয়ে গেলাম, জেনেও গেলাম তুমি কি বলতে চাইছো। আমি বুঝতে পারছি তুমি খুব ভালো ছেলে, কিন্তু বাবা তোমার মা বাবাকে কখনো দামিনীও দেখেনি আর আমিও দেখিনি। এসব কথা তো গার্জিয়ানরা বসে ঠিক করে বাবা। দেখুন বাবা, আমার মা বাবা মানবেন না, যদিও ওদের নজরে আমি একদম বাউন্ডুলে আর অকম্মা, তবুও ওরা পণ না নিয়ে বিয়ে করাবেন না। আর ওদের কথা শুনে চললে
আমরা কোনোদিন একসাথে থাকতে পারবো না। কিন্তু বাবা, যদি একবার বিয়েটা হয়ে যায় তাহলে তো ওদের মানতেই হবে। বাবা, দাদা, বৌদি। তাহলে বিয়ের পর কি তোরা এখানেই থাকবি? হ্যাঁ, আর তাছাড়া বাবাকে আমি একা ছাড়তে চাইছি না। কিন্তু ওর বাড়ির লোক কি মেনে নেবে? আমি গগনের দাদা বৌদির সঙ্গে দেখা করেছি, ওরা সব জানে। মা বাবা কখনোই মেনে নেবেন না। যাই বলি না কেন, আমার কথাও শুনবে না। দাদা, তাহলে আমরা কি করব? গগনের দাদা বৌদি রাজি আছে, কিন্তু ওনারা বলছেন যে বাবা মা হয়তো মানবেন না। চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব। কি হলো, আমার মা বাবার আশীর্বাদ না থাকলেও তোমার বাবার আশীর্বাদ তো আছে। আর এমনিতেও আজ না হলে কাল আমার মা বাবাও মেনে নেবেন। হুম? এই ছবিগুলো দেখো, এগুলো তুমি, তাই তো? নাকি অন্য কেউ? হ্যাঁ, এটা আমি। মিস্টার গগন, যখন তুমি এখানে এসেছিলে তুমি বলেছিলে তুমি এই মহিলাকে চেনো না, আর এখন এই ছবিগুলোকে দেখে তোমার সুরটাই বদলে গেল। কোথা থেকে এলো এত ছবি? মিথ্যে বলছে ও, ঠকিয়েছে দামিনীকে। দেখুন, যেটা সত্যি সেটা আমি বলেছি। মিস্টার গগন, বেশি নাটক করো না। এখানে অন্য কারণ নয়, নিজের স্ত্রী আর বাচ্চার দায়িত্ব নেবার কথা বলা হচ্ছে। বাচ্চাটা তোমার নয়? ডিএনএ টেস্ট করাই। তুমি আমাকে বললে চাকরি ছেড়ে দাও, আমি ছেড়ে দিয়েছি। সারাদিন আমি ঘরে থাকি, আর তুমিও 3-4 দিন বাড়ি থাকো না, সবসময় আমার থেকে দূরে থাকো। প্লিজ তোমার বাড়িতে নিয়ে যাও না আমায়। দেখো দামিনী, তুমি তো জানোই যে মা বাবাকে রাজি করাটা এখনো বাকি। আর এমনিতেই আমাদের বাড়ির বউরা চাকরি করে না। আর এই জন্যই তো আমি তোমাকে এইসব করাচ্ছি, যাতে যেভাবেই হোক মা বাবার তোমাকে পছন্দ হয়ে যায়। হুম? আরে এরকম গম্ভীর হয়ে থেকো না, ভালো লাগে না তোমায়। হাসো হাসো বলছি। ব্যাস ব্যাস বৌমা, এসো লাট সাহেব, সময় পেলে? কি ব্যাপার, বেশ কিছুদিন হলো বাড়ি আসছো না দেখছি। না বাবা, আসলে ওই কাজে আটকে গেছিলাম। কি কাজ করো? হ্যাঁ, তোমার দাদা তো বলছে সারাদিন স্টুডিওতে কোনো কাজই করো না। কাজ দেখাচ্ছে আমাকে। গগন কোথায় যাচ্ছিস? নে বস, খেয়ে নে। না মা, খিদে নেই, পরে খেয়ে নেব। এর বিয়ে দিতে হবে, তবেই এ শোধরাবে, না হলে সারা জীবন এরকম ঘুরতে ফিরতে থাকবে নিজের ইচ্ছেই। ঠিকই বলেছো তুমি। ইউপি থেকে ফিরে ওর বিয়ে দিয়ে দেবো। বাবা, কাল দুপুর 2টোর সময় ট্রেন, 1টার সময় বেরিয়ে যাও। ঠিক আছে বাবা। হ্যাঁ, তুমি 2টো স্টুডিও সামলাতে পারবে তো? আরে বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। জানো বাবা, গগন সেলসম্যানের চাকরি পেয়েছে। চাকরি পেলে তো ঠিকই আছে মা,
কিন্তু আমি ভয় পাচ্ছি। ও কতদিন নিজের বাড়ির লোকের সাথে এইভাবে লুকোচুরি খেলবে? বাবা, সব ঠিক হয়ে যাবে। গগন তো চেষ্টা করছে না? তুমি দেখো বাবা, তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। আমার পুরো বিশ্বাস আছে বাবা। ভালো থেকো বৌমা। শোনো গগন, হ্যাঁ বলো বাবা। দাদার কাজে সাহায্য করবে। তুমি আবার সারাদিন এদিক সেদিক করো না। হ্যাঁ। গগন, দামিনীকে নিয়ে আসো, এটাই সুযোগ। মা বাবা তো 15 দিন বাদে আসবেন। কিন্তু বৌদি, মা বাবা যখন আসবে তখন কি বলবো? তারপর আমরা সত্যি কথা বলে দেব যে তুমি বিয়ে করে নিয়েছো। একবার রেগে যাবে, তারপর তো মেনেই নিবে, তাই না? হ্যালো দামিনী, আমি সীমা বলছি। বৌদি নমস্কার। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে নে। বৌদি, তার মানে বাবা মা মেনে নিয়েছেন? তুই শুধু চলে আয়, গগন 10 মিনিটের মধ্যে বেরোচ্ছে তোকে আনতে। দামিনী, মা, তোর বিয়েটাও ঠিকভাবে হয়নি, আর আমি তোকে ঠিক মতো শ্বশুর বাড়িতে পাঠাতেও পারছি না। তাতে কি হয়েছে বাবা? তুমি একটু চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাচ্ছে না? খুব ভালো করেছো সীমা, তুমি দামিনীকে নিয়ে এসছো। গগন, বউ এসে গেছে তোর, এবার তো শুধরে যা, কাজে এবার মন বসা। এখন দেখার বিষয় একটাই, যে মা আর বাবা এসে কি বলে। মহেশ। হ্যাঁ দাদা। গগনের জন্য একটা মেয়ে দেখেছি। আচ্ছা। একমাত্র সন্তান, পয়সা করিও যথেষ্ট আছে। তাহলে ওদের সঙ্গে কথা বলো। তাছাড়া ওর বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, বিয়ে দিলে হয়তো ও শুধরে যাবে। 10 লাখ টাকা ক্যাশ দেবে, 30-35 ভরি সোনা, আরো অনেক কিছু দেবে। একমাত্র মেয়ে যখন। একমাত্র মেয়ে, তাহলে আর কাকে দেবে? দাদা, আপনি কথাবার্তা বলুন। বেঁচে থাকো বৌমা। ভালো থেকো, ভালো থেকো। এ কে? মা বাবা, এ হলো দামিনী। দামিনী তো বুঝলাম, কিন্তু এ কে? মা, বাবা, গগন বিয়ে করেছে। ও আপনাদের বউ দামিনী। বৌমা? তুমি আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? তোমার বিয়ে করার সাহস হলো কি করে? এই মেয়েটা কে? কি বংশ পরিচয় ওর? আর এই বিয়ের নাটকটা কবে হলো?
অক্টোবরে করেছি বিয়েটা। তার মানে 1 মাস ধরে এই নাটক চালাচ্ছ? তোমরা আমাদেরকে না জানিয়ে এই সব করলে? আচ্ছা, ওকে বাড়িতে ঢোকানোর জন্য আমাদের যাওয়ার অপেক্ষা করা হচ্ছিল? না মা, সেরকম কোনো ব্যাপার না, শুধু ওরা একটু ভয়ে ছিল আর কি। যদি আপনারা দামিনীকে বউ বলে স্বীকার না করেন। সে তো আমি এখনো স্বীকার করছি না। এই মেয়েটা এই বাড়ির বউ কখনো হতে পারবে না। কিন্তু কেন মা? চুপ কর। আমি তো জানতাম তুই একদম বেকার আর বোকাও দেখছি। আরে কাকে কোত্থেকে তুলে আনলি, তাকে বিয়ে করলি আর নিজের স্ত্রীও করলি। আমি দেখছি। এই মেয়ে, নিজের জিনিসপত্র গোছাও আর বেরো এখান থেকে, না হলে আমি বের করে দেবো। মা চুপ কর। তুই এত বড় হয়ে যাসনি যে নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারিস। মা বলছিলাম যে সীমা, যদি তুমি ওর তরফদারি করতে চাও তাহলে তুমিও জিনিসপত্র গুছিয়ে বেরো। তো গগন কিচ্ছু বললো না, চুপচাপ ওখানে দাঁড়িয়ে রইলো। ও বলেছে সবকিছু সামলে তাড়াতাড়ি এসে যাবে আমার কাছে। এই আবার কিরকম কথা? বাবা, কি হয়েছে বাবা? বাবা তুমি কেন কাঁদছো? বাবা সব ঠিক হয়ে যাবে। আরে কি বোকার মতন কাজ করেছে গগন। 1 নম্বরের বোকা আমার ছেলেটা। আমার মনে হয় মেয়েটাই ওকে ফাঁসিয়েছে। তুই একটা কাজ কর, গগনকে বলবি জেঠু যে মেয়েটি দেখেছে সেই মেয়েটি খুব ভালো মেয়ে, পনে অনেক কিছু দেবে। আর তাও যদি ওর মোটা মাথায় কিছু না ঢোকে তাহলে মেয়েটির বাবাকে ডাক, ওনাকে কিছু পয়সা করে দিয়ে ব্যাপারটা মেটা। না মিটলে ওকে একদম ছাড়বি না। আরে আমাদের ছেলে তো আর ফালতু ছেলে না যে বানের জলে ভেসে যাবে, বুঝতে পেরেছিস তো? আপনি ঠিকই বলছেন দাদা। মা, ও খুব ভালো মেয়ে, আর তাই ওকে বিয়ে করেছি। জানো, ওর মা মারা গেছে, বাবা রিটায়ার হয়ে গেছেন। ওরা একটু গরিব ঠিকই। তাহলে কি করব? আমরা ধর্মশালা খুলে রেখেছি না? দেখ বাবা, তুই তো ভবিষ্যৎ নিয়ে কিছুই ভাবিস না। যদিও খালি হাতে চলে আসে, কিচ্ছু না আনে, তাহলে কি করবি জীবনে? হ্যাঁ গগন, ওর বাবাকে বল একবার আমার সাথে দেখা করতে। কি বলছো তুমি? এতে আপত্তির কি আছে? একবার কথাই বলি। দেখুন, আমাদের বংশে পণ নেওয়ার রীতি আছে, কিন্তু আপনার অবস্থা মাথায় রেখে এটুকুই বলতে পারি যে 10 লাখ টাকা নগদ আর 10 ভরি সোনা। বাকি আপনি যা দিতে পারেন আপনার মেয়ের জন্য, তাতে আমরা কিছু মনে করব না। আমি তো পেনশনের উপর বেঁচে আছি, একটা সরকারি কারখানায় চাকরি করতাম। এটা আমার ক্ষমতার বাইরে বেআইন মশাই। এখনো কথাই পাকা হলো না আর আপনি সম্পর্ক জুড়ছেন। আগে সব ব্যবস্থা করুন, তারপর মেয়েকে পাঠাবেন, তারপর আমাকে বেআই মশাই বলবেন। এখন আপনি আসতে পারেন। মা, বাবা, আমরা দুজন দুজনকে মন থেকে মেনে নিয়েছি, ভালোবেসেছি, বিয়ে করেছি। দেখো মেয়ে, যখন বড়রা কথা বলে তখন তার মাঝে কথা বলতে নেই। এই বিয়েটা আমরা দিইনি, তোমরা করেছো। আর তাছাড়া আমাদের কাছে এই বিয়েটার কোনো মূল্য নেই। আমাদের বাড়িতে বিয়ে খুব ধুমধাম করে হয়, পরিবারের সবাইকে নিমন্ত্রণ করা হয়। একটা বড় করে রিসেপশন দাও
আর যা যা বলা হয়েছে অন্তত সেটুকু নিয়ে এসো, তারপর তোমার মুখ দেখিও। যান, ব্যবস্থা করুন। বাবা, আমি বাড়ি ছেড়ে দিয়েছি। এখন আমি আপনাদের সঙ্গেই থাকবো। বাবা, এটা সহজ নয়, বিশেষ করে একটা মেয়ের জন্য তো কখনোই নয়। ওকে যতক্ষণ শ্বশুরবাড়ির লোকরা আপন করে না নিচ্ছে ততদিন পর্যন্ত ব্যাপারটা খুবই মুশকিলের, মোটেই সহজ নয়। বাবা, আমি ঠিক বুঝিয়ে দেব, ওরা আমার মা বাবা, আমি ওদের চিনি। হ্যাঁ, একটু সময় লাগবে, কিন্তু ওরা ঠিক মেনে নেবেন। এই মেয়েটাকে তুমি বারবার ঠকিয়েছো। আমি জেনে বুঝে কাউকে ঠকাইনি। আমার অবস্থা তো শাঁখের করাতের মতো ছিল। আমি নিজেই বিশাল সমস্যার মধ্যে ছিলাম। আবার কবে আসবে? মায়ের শরীর ঠিক হয়ে যাক, আমি চলে আসব। আচ্ছা বাবা, আমি তাহলে এখন আসি। বাবা, একটু চেষ্টা করো যাতে তোমার মা বাবা বিয়েটা মেনে নেয়। গগন, যদি তুই ওখানে ফিরে যাস তাহলে আমার মরা মুখ দেখবি। মা, এটা কি পাগলামি করছো? কি হয়েছে তোমার? গগন, যদি তোকে আমার অসুখের খবর না দিতাম তাহলে তুই আসতিস? এখানে আয়, চুপ করে আমার কথা শোন। আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি, খুব সুন্দরী, ভালো বংশের, আর অনেক টাকা আছে। দেখ বাবা, তুই নিজের পায়ে দাঁড়িয়ে যাবি। কি পচে মরছিস? মা বাবা, একবার দেখে নে, তোকে আমার দিব্যি। বলছিলাম যে আমাদের মেয়ে পছন্দ। যদি হ্যাঁ বলেন তাহলে কথা এগোবো। বলছিলাম যে আমাদের মেয়ে পছন্দ। যদি হ্যাঁ বলেন তাহলে কথা এগোবো। কেমন আছো দামিনী? একা লাগছে। গগন 2 মাস হয়ে গেছে। কবে আসবে তুমি? এখানে গ্রামে বাড়ির মেরামতি চলছে, একটু সময় লাগবে। তুমি কোনোভাবে গ্রামে শিফট করার কথা ভাবছো না তো? আরে, মা বাবা তো এটাই চাইছেন। তুমি ফিরে আসবে তো? হ্যাঁ দামিনী, আসবো। এই ধরো আর 1-1.5 সপ্তাহ। গগন দামিনীর কাছে ফেরত আসে, কিন্তু কিছু দিনের জন্য। আর পরের 6 মাসে সে আসা যাওয়া করতে থাকে। 2010-এর অগাস্টে দামিনী প্রেগনেন্ট হয়। এই সময়েই দামিনীর গগনকে পাশে প্রয়োজন, আর তাদের সম্পর্ক আরো মজবুত হতে হতো।
কিন্তু গগন এখনো সেই সঠিক উত্তরটা দিতে পারেনি যে কবে ওর বাবা মা দামিনীকে বৌমা হিসেবে মেনে নেবেন। প্রথম সন্তান? হ্যাঁ, ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন। আর কিছু ভিটামিনস লিখে দিচ্ছি, সেগুলো টাইম মতন নেবেন। আর পরের মাসে চেকআপের জন্য আসবেন। হ্যাঁ। সবজি নেবেন, সবজি সবজি নেবেন। দামিনী, আমাকে কিছুদিনের জন্য আবার যেতে হবে। গগন, প্লিজ এখন যেও না, তোমাকে এই সময় আমার খুব দরকার। দামিনী, মাত্র কয়েকদিনের ব্যাপার, আমি ঠিক তাড়াতাড়ি চলে আসবো, পাক্কা। চলো। বাবা, বাবা জল খাও। বাবা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে ব্যাস 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 ব্যাস, আজ থেকে কাজ একদম বন্ধ, খাবার আমি করে দেব। এখন থেকে তোকে এরও তো খেয়াল রাখতে হবে। এখন আর একা নোস, দুজন, বুঝলি? যা গিয়ে আরাম কর, আমি বানিয়ে দিচ্ছি। আজ আমি ওকে প্রথমবার ফিল করেছি। জানো তুমি, ওনো পা ছুটছে। যদি ছেলে হয় তাহলে ওকে ফুটবল প্লেয়ার বানাবো, আর মেয়ে হলে প্রীতি উষা। দামিনী, এ তো তুমি দারুণ খবর দিলে। যখন আসবো তখন কান পেতে কথা বলবো, জিজ্ঞেস করবো কি হতে চায়। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো, তোমাকেও লাথি মারবে। আচ্ছা গগন, তুমি কবে আসবে? আজকাল না তুমি ছাড়া খুব একা লাগে। দামিনী, খুব তাড়াতাড়ি আসবো, চিন্তা করো না। নিজের খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ। গগন, তুই এখনো কথা বলিস ওর সাথে? আরে কতবার বলেছি গগন তোকে, তোর একটা নতুন জীবন শুরু হচ্ছে, তুই বুঝিস না কেন রে? আস্তে আস্তে বস, হ্যাঁ সাবধানে। তোর পেটে 8 মাসের বাচ্চা, আর পরের মাসেই বাচ্চাটা জন্ম নেবে। কিন্তু আমরা গত 6 মাস ধরে ওর বাবার মুখটাও একবার দেখলাম না। কোথায় আছে ও? ও বলছিল যে ও দাদু খুবই অসুস্থ, যে কোনো মুহূর্তে কিছু হতে পারে, ওই জন্য আসতে পারছে না। আর এখানে তুই আর তোর বাচ্চা, এই দুটো জীবনের কোনো দাম নেই ওর কাছে। বাবা, 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 কি হয়েছে বাবা? হ্যাঁ দামিনী, বলো। বাবা, বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে। কি? হঠাৎ করে বাবার হার্ট অ্যাটাক হয়েছে। দামিনী, তুমি ঠিক আছো তো? প্লিজ তুমি ফিরে আসো, তোমাকে আমার খুব দরকার। প্লিজ চলে আসো। দামিনী, নিজেকে একটু সামলে রাখো। আমি বুঝতে পারছি এই মুহূর্তে তোমার উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু নিজের খেয়াল রেখো, হ্যাঁ? বাবা
কংগ্রেচুলেশনস দামিনী, তোমার একটা মিষ্টি মেয়ে হয়েছে। একদম আমাদের ছোট্ট দামিনীর মতো হয়েছে। গগন কোথায়? মেয়েকে দেখতে আসবে তো? ও বলেছে যে ও পরশু চলে আসবে। একবার ওকে দেখলে না আর কখনো ছেড়ে যাবে না। একদম ছোট্ট সোনা একটা, তাই না? তুই দেখবি ওকে আমি সবসময় আমার সাথে রাখবো, তাই না? ওলে বাবালে, কি হয়েছে? এখন তুমি নিশ্চয়ই বলবে যে তোমার মতো দেখতে হয়েছে। তা তো বটেই। প্লিজ আমাকে আর একা ছেড়ো না। দেখো দামিনী, একবার তো যেতেই হবে। আসলে ঠাকুরদার শরীর খুব খারাপ, হয়তো আর বেশি দিন বাঁচবেন না। আর তাছাড়া মা বাবাকে নাতনির সুখবরটা তো দিতেই হবে। একটু সময় লাগবে, কিন্তু দেখো ওরা ঠিক মেনে নেবেন। আর তুমি একদম চিন্তা করো না, আমি তোমার ভালোর জন্যই যাচ্ছি। তোমারই ভালোর জন্য যাচ্ছি বলে গেছিল, তারপর 6 মাসের মধ্যে আর মুখ দেখায়নি। তারপর থেকে আমরা আর কাউকে মুখ দেখাতে পারছি না। দেখ দামিনী, তুই এইসব থ্যাংক ইউ দেওয়া না এবার বন্ধ কর। মেহেক আমারও মেয়ে, তাই না? ওলে বাবা। আর কবে আসছে ওই গগন? ওকে বল যে তাড়াতাড়ি আসতে। ও কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। এবার আমি আর শ্যাম ওর সঙ্গে কথা বলবো। একটা কথা বলি দামিনী, যদিও বলতে আমার ভালো লাগছে না, তবুও আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। ওর পুরো পরিবার গ্রামে চলে গেছে। বলছে যে ওর দাদু 1 বছর ধরে নাকি অসুস্থ। আমার তো মনে হচ্ছে এটা কোনো বাহানা। কিছু একটা গন্ডগোল আছে। ওর পুরো পরিবার গ্রামে চলে গেছে। বলছে যে ওর দাদু 1 বছর ধরে নাকি অসুস্থ। আমার তো মনে হচ্ছে এটা কোনো বাহানা। হ্যাঁ দামিনী, বলো। গগন, কেমন আছো? দাদু কেমন আছেন? দামিনী, কি হয়েছে? কি চাই? গগন, আমি তোমার অপেক্ষা করছি। তুমি কবে ফিরে আসবে? কবে আমার স্বামী আমার সাথে থাকবে? কবে আমার বাচ্চা তার বাবার কোলে উঠে খেলবে? কবে আমরা একসাথে থাকবো? কবে তোমার পরিবার আমাকে মানবে? এখন তো আমার মনে হচ্ছে যে তুমি নিজেই হয়তো আমাকে মানতে চাও না। হ্যালো গগন, তুমি শুনছো না? দেখো দামিনী, আমার মনে হয় আমাদের মধ্যে আর তেমন কিছুই বাকি নেই। কিছু নেই মানে? গগন, তুমি সব কি বলছো? এসব বলার মানে কি? দেখো দামিনী, আমি চাই তুমি তোমার জীবন আবার নতুন করে শুরু করো। আর এমনিতেই এই 2 নৌকায় পা দিয়ে আমি আর বাঁচতে পারছি না। 2 নৌকায় পা? তার মানে? একদম সহজ ব্যাপার দামিনী, আমার পরিবার কখনোই তোমাকে মেনে নেবে না। এই জন্যই বলছি, যদি কাউকে পাও তাহলে বিয়ে করে নাও। এসব তুমি কি বলছো? তুমি আমার স্বামী, আমার বাচ্চার বাবা। গগন, তুমি অন্য কারোর সাথে কিছু? গগন, উত্তর দাও তো। গগন, তুমি অন্য কারোর সাথে? হ্যাঁ দামিনী, আমার বিয়ে হয়ে গেছে। কি? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে, আমার ফ্যামিলি আছে। এই জন্য বলছি তুমি আমাকে ভুলে যাও আর নতুন করে নিজের সংসার তৈরি করে নাও। গগন, তুমি মজা করছো না? আমি সত্যি কথা বলছি। তুমি কবে বিয়ে করলে? কোথায়? এখানে আমাদের গ্রামে, এই বছর 21শে মে। এবার বুঝেছো আমার কথা? তার মানে
আমাদের মেয়ে জন্মানোর 1 সপ্তাহ পরেই তুমি বিয়ে করে নিয়েছো। তুমি এরকম কি করে করতে পারলে? তুমি তো আমাকে বলে গিয়েছিলে যে তুমি আমাদের মেয়ে হবার খবর বাবা মাকে দিতে যাচ্ছ। দেখো দামিনী, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। এই জন্য বলছি, এবার তুমিও তোমার নতুন জীবন শুরু করে নাও। শোনো, খাবার বেড়ে দিয়েছি, মা ডাকছেন। আসছি। তুমি কি একে তোমার স্ত্রী আর এই বাচ্চাটাকে তোমার মেয়ে বলে মানো? দামিনী লড়াই সহজ ছিল না। গগন একজন বিবাহিত পুরুষ যে 2টি বিয়ে করেছিল। দামিনী একজন স্ত্রী আর একজন মায়ের অধিকার চাইছিল, আর ওর মেয়েকে তার বাবার থেকে সব প্রাপ্য অধিকার দেওয়ার ছিল, সেই বাবার থেকে যে অধিকার দিতে রাজি ছিল না। একজন সাধারণ মহিলা তার অধিকারের লড়াই। দামিনীর লড়াই একটা বিশাল রূপ নিতে চলেছিল। দামিনীর এই লড়াই জারি থাকবে পরের দিনও একই সময়ে ক্রাইম পেট্রোল দাস্তাকে।